আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। বাড়ল ট্রেনের ভাড়া, রুট ভেদে 7 থেকে 9% বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। চলতি মাসে 13টি বজ্রঝড়ের আশঙ্কা, জানালো আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহে কমতে পারে তাপপ্রবাহ। ভয়াবহ তাপদাহে মড়ক লেগেছে সাতক্ষীরার 65,000-এরও বেশি চিংড়ি ঘেরে দিশেহারা মৎস্য চাষিরা। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, স্থানীয় 2 এমপির মর্যাদার লড়াই। স্থানীয় আওয়ামী লীগ নেতারাও 2 শিবিরে বিভক্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত সংবাদ। আজ থেকে ভাড়া বাড়ানো হয়েছে ট্রেনের। রুট ভেদে 7 থেকে 9% হারে বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। কন্টেইনার পরিবহনের ভাড়াও বাড়ছে। এর আগে 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার ভ্রমণে 25% এবং এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন যাত্রীরা। নতুন নিয়মে গন্তব্য ভেদে 20 থেকে 150 টাকা পর্যন্ত শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে। এসি চেয়ারের দাম সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া 400 টাকা পর্যন্ত বেড়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। এই প্রসঙ্গে ঢাকা স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, ট্রেনের টিকিটের ভাড়া বাড়েনি। আগে কিলোমিটার প্রতি যাত্রীরা যে ছাড় পেতেন তা বন্ধ করা হয়েছে, যে কারণে কিছুটা বেড়েছে টিকিটের দাম। এদিকে যাত্রী কল্যাণ সমিতি নেতারা বলছেন, পরিবহন ব্যবসায়ীদের সুবিধা দিতেই বাড়ানো হয়েছে রেলের ভাড়া। চলতি মাসে অন্তত 10টি বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহ জুড়ে সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টি হয়ে চলমান তাপপ্রবাহ কিছুটা স্বাভাবিক হবে বলেও জানায় সংস্থাটি। এদিকে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর ও খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় আজও তাপপ্রবাহ অব্যাহত থাকবে। দিনের তাপমাত্রা আগের মতো উষ্ণ থাকার পাশাপাশি বাড়তে পারে রাতের তাপমাত্রা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। দীর্ঘ প্রতীক্ষার পর এক পশলা বৃষ্টি সাময়িক স্বস্তি বয়ে আনলেও তাপপ্রবাহ আবারও জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। আমরা রোদের মাথায় দেন না, কপাল গোলা পুড়িয়ে গেছে। একটা খেপ মারলে কমপক্ষে 5 গ্লাস পানি খাওয়া লাগে। কষ্ট হয় বাবা, কে গরিব মানুষ, বাচ্চা খাওয়া লাগবো। তাপমাত্রা ওই যে পাকার গরম লাগে, গাড়ির গরম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং দিনের তুলনায় রাতের তাপমাত্রা খুব একটা কমবে না। তবে এ মাসের 5 থেকে 11 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ক্রমান্বয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা প্রকৃতিকে কিছুটা শীতল করে তুলবে। যদি কোনো লো প্রেসার সিস্টেম বে অফ বেঙ্গলে ডেভেলপ করে, তাহলে আমরা আশা করি এবং আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও বলেছি যে এইবার মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত আমরা আশা করি। এদিকে গেল 2রা মে দেশের 5 জেলায় বজ্রপাতে নারীসহ 11 জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে আরও 13টি বজ্রঝড় হবার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাই সাবধানতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। বজ্রপাতে প্রাণহানি ঘটে, শুধু মানুষই মারা যাচ্ছে না, গবাদি পশু মারা যাচ্ছে। লাইটেনিং দেখার পর 30 সেকেন্ড অতিক্রম করার মধ্যে যদি আপনি বজ্রপাতের শব্দ শুনতে পান, তাহলে মনে করবেন যে বজ্রঝড়টি আপনার দিকে অগ্রসর হচ্ছে। মে মাসে 277.3 মিলিমিটার বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র তাপপ্রবাহের মধ্যে দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বেড়ে পরিবেশ কিছুটা স্বাভাবিক হবে। তবে এ সময় বজ্রঝড় হলে ঘরে নিরাপদে অবস্থান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশের স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহে মড়ক লেগেছে সাতক্ষীরার 65,000-এরও বেশি বাগদ গলদা চিংড়ির ঘেরে। গরমে মাছ মরে যাওয়ার কারণে দিশেহারা মৎস্য চাষিরা। সাতক্ষীরা থেকে এম কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সাদাসোনা খ্যাত বাগদা আর গলদা চিংড়ি চাষের জন্য বিখ্যাত সাতক্ষীরা। এ জেলায় মৎস্য ঘেরের সংখ্যা 65,000-এর মতো। এসব ঘেরে 24,000 মেট্রিক টন চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবছর। কিন্তু ভয়াবহ তাপদাহে মারা যাচ্ছে ঘেরের মাছ। যেগুলো এখনো টিকে আছে সেগুলো ঠিকমতো বড় হচ্ছে না, ফলে চরম ক্ষতির মুখে পড়ে দিশেহারা চাষিরা। আমাদের মাছ মারা যাচ্ছে, আটনে মাছ পড়তেছে না,
আর আমাদের শ্রমিকের যে বেতন বা যে জন্মজুরি এটা ওটা দিয়ে মাছ ছাড়া দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত। মাছের প্রযোজন সম্ভব হচ্ছে না, প্রতিনিয়তই কিছু না কিছু পরিমাণ পানি মাছ মারা যাচ্ছে পানির অভাবে। আমাদের ব্যবসায়ীরা আমরা ক্ষতিগ্রস্ত সাতক্ষীরায় বর্তমান। তাতে করে সরকারের হস্তক্ষেপ কামনা করি যে আমাদের কোনো পদক্ষেপ যদি থাকে সরকারের পক্ষ থেকে সেটা সরকারের আশা কামনা করি। ক্ষতি কাটাতে মাছ রক্ষায় চাষিদের নানা পরামর্শ দিয়ে সহায়তা করছেন স্থানীয় মৎস্য কর্মকর্তারা। 1 ফুট পানির গভীরতার জন্য প্রতি শতকে একটা করে অক্সিজেন ট্যাবলেট যাতে ব্যবহার করতে পারে চাষিরা, এ ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। যাদের এয়ারেটার আছে, এয়ারেটার একটু বেশি সময় চালানো, যাতে স্রোতের সৃষ্টি হয় পুকুর বা ঘেরে, খাদ্য ব্যবহার কমানো এবং একটা জায়গায় ঘের বা পুকুরের একটা স্থানে ছায়া সৃষ্টি করা, সেখানে যাতে মাছ বা চিংড়ি আশ্রয় নিতে পারে। এ ধরনের কার্যক্রম যদি তারা হাতে নেয় তাহলে তাদের যে বিরূপ প্রভাব এর থেকে মুক্তি পাবে। চলতি মৌসুমে ভয়াবহ এই তাপমাত্রার কথা মাথায় রেখে চিংড়ি চাষিরা আগামীতে তাপ সহায়ক ঘের প্রস্তুত করার প্রয়োজনীয়তার কথা জানান সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানী কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে 2 চেয়ারম্যান প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা পরিণত হয়েছে স্থানীয় 2 এমপির ঠান্ডা লড়াইয়ে। পোস্টারে নিজ পক্ষের এমপির ছবি ব্যবহার করছেন 2 প্রার্থী। নির্বাচনকে ঘিরে বিভক্ত ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরাও পোস্টারে প্রার্থী ছাড়া অন্য কারো ছবি ব্যবহার বিধির লঙ্ঘন জানিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা। এহসানুল গনি স্বজনের ক্যামেরায় রিপোর্ট করছেন ইকরামুল হক সাইম। ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। 6 লাখ ভোটারের এই উপজেলাটি বিভক্ত 2টি সংসদীয় এলাকায়। 5টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 3 আসনের সংসদ সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। অপর 7টি ইউনিয়ন ঢাকা 2 আসনের অন্তর্ভুক্ত। এখানকার সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। উপজেলা নির্বাচনকে ঘিরে 2 এমপির যে পরোক্ষ লড়াই চলছে তা 2 চেয়ারম্যান প্রার্থীর পোস্টার দেখলেই স্পষ্ট হয়ে যায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদের পোস্টারে নসরুল হামিদ ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের পোস্টারে কামরুল ইসলামের ছবি। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, এটা মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এলাকা। এটা মাননীয় সংসদ সদস্য যেভাবেই থাকুক না কেন, আমাদের নেতা নসরুল হামিদ বিপ্লব, ওনাকে আমরা নেতা মানি। উনি এই এলাকার দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত। উনি দুঃসময়ে আমাদের সাথে ছিলেন, বর্তমানে আমাদের সাথে আছেন। আমরা তাকে ঘিরেই এই কেরানীগঞ্জ উপজেলা রাজনীতিটা করি। আমার নির্বাচনী পোস্টারে দুজনের ছবি আছে, কিন্তু যেহেতু আমাদের এই থানার অভিভাবকটা আসনটা আমাদের এমপি মহোদয়, সারা বছরই আমরা যখন নির্বাচনের কাজে নামি নেই তখন আমার এমপির ছবিটাই আমি ব্যবহার করি। এটা স্বাভাবিক, এটা সত্য কথা। একইভাবে ভাইস চেয়ারম্যান প্রার্থী নিয়েও রয়েছে দলীয় বিভক্তি। সরাসরি প্যানেল ঘোষণা করেও ভোট চাইছেন প্রার্থীরা। স্থানীয় সরকারের নির্বাচন দলীয়ভাবে করার বিধান থাকলেও এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়নি ক্ষমতাসীন দল। আর তাই কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী থাকলেও কেউই দল মনোনীত নয়। তবে নির্বাচনী বিধি লঙ্ঘন করে পোস্টারে দলের স্থানীয় কিংবা শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করছেন প্রায় প্রত্যেকেই। নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে, যেহেতু দলীয় প্রার্থী না, তো সুতরাং প্রার্থী ছাড়া আর কারো ছবি থাকতে পারবে না। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছেন, যারা আচরণবিধি প্রতিপালনের জন্য দায়িত্বে আছেন, তারা অবশ্যই এই ক্ষেত্রে যে জরিমানা বা যে ধরনের শাস্তির বিধান, তারা সেই জরিমানা বা শাস্তির বিধানের আওতায় তাদেরকে নিয়ে আসবে। ভোটের মাঠে প্রভাব বিস্তার সহ আচরণবিধি লঙ্ঘন নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। বলা হচ্ছে যে ভোট সিল মেরে নেওয়া হবে, নির্বাচনের দিন যে কেন্দ্রে থাকবে কাপ ফ্রিজের পক্ষে, আমার পক্ষে, তাকে এটা করা হবে, মেরে ফেলা হবে, ওকে জেলে দেওয়া হবে। জেলের বয়টা, পুলিশের বয়টা বেশি দেখানো হচ্ছে। এগুলো বিভ্রান্তকর কথা। যারা পরাজিত বা যারা আতঙ্কিত, বিভিন্ন ধরনের ইরিগেশন করে তারা জিয়ে রাখতে চায় এইসব ব্যাপারগুলো, তারা নির্বাচনে একটা প্যানিক সৃষ্টি করতে চায়। কেরানীগঞ্জ উপজেলায় 225টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে 8 মে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, কেরানীগঞ্জ, ঢাকা। প্রচণ্ড তাপপ্রবাহে অতিষ্ঠ শ্রমজীবী ও পথচারী মানুষের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বিশুদ্ধ খাবার, পানি ও স্যালাইন বিতরণ করেছে বিএনপি। এর মধ্যে খুলনার সোনাডাঙ্গায় নিউ মার্কেটের 1 নম্বর গেটে পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই সময় তিনি বলেন, বিএনপি সবসময়
দুর্যোগে জনগণের পাশে থাকে এবং এখনও রয়েছে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে জামালপুরে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। দুপুরে জামালপুরে কথাকুলি মার্কেট থেকে দয়াময়ী চত্বর পর্যন্ত রাস্তায় লিফলেট ও পানির বোতল বিতরণ করেন বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। জেলা বিএনপির অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। রংপুরে উপজেলা পরিষদ নির্বাচনের শেষ সময় জমে উঠেছে প্রচারণা। এখন ব্যস্ত সময় পার করছেন দুই উপজেলা কাউনিয়া ও পীরগাছার প্রার্থীরা। চলছে সভা সমাবেশ, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়, উঠান বৈঠক ও দোয়া। এবার কাউনিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন ও পীরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা চাইছেন সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত সুন্দর পরিবেশ গঠনে যিনি ভূমিকা রাখবেন তাকে নির্বাচিত করতে। এবার দুই উপজেলায় প্রায় 5 লাখ ভোটার 206টি কেন্দ্রে তাদের ভোট প্রয়োগ করবেন। আদিন মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিনামূল্যে ছানিয়া অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও হাতিখোলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ছানিয়া অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেন আদিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ 10 আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফসিউল্লাহ এতে সভাপতিত্ব করেন। এই সময় আদিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন বলেন, স্বাস্থ্য সেবা মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ময়মনসিংহের বিভিন্ন এলাকায় কয়েকশো রোগী এ ক্যাম্পের মাধ্যমে চক্ষু সেবা গ্রহণ করেন। গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খোকনের ব্যবস্থাপনায় ছানিয়া অপারেশন ক্যাম্প অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদিন চক্ষু প্রকল্পের এজিএম মোহাম্মদ রবিউল হক সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এই বছর $47 বিলিয়ন পোশাক রফতানি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত রপ্তানিকারক সমিতি বিজিএমই এর নবনির্বাচিত কমিটির সভাপতি SM মান্নান কোচি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বিজিএমই এর সভাপতি বলেন, 2030 সালের মধ্যে $100 বিলিয়ন পোশাক রপ্তানি করা বিজিএমই এর লক্ষ্য। তিনি বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবে বিজিএমই। এর আগে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিজিএমই এর অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরে পদ্মা নদীর পাড়ের ফসলি জমি থেকে মাটি ও বালু কেটে নিচ্ছে প্রভাবশালী একটি চক্র। রাতের আধারে ভেকু দিয়ে বালু ও মাটি কেটে ট্রাকে করে নিয়ে বিক্রি করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়ছে ফরিদপুর শহররক্ষা বাঁধ, ফসলি জমি, বসতভিটা সহ অন্যান্য স্থাপনা। দীর্ঘদিন রাতের আধারে এভাবে মাটি ও বালু কেটে নেওয়া হলেও তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, এমন অভিযোগ স্থানীয়দের। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ফরিদপুর সদর উপজেলার ডিক্রিটচর ইউনিয়নের পদ্মাপাড়ের ধলার মোড় থেকে প্রতিদিন রাতের আধারে ট্রাকে করে মাটি ও বালু কেটে নিচ্ছে প্রভাবশালী একটি মহল। দিনের বেলা এখানে শুনশান নীরবতা থাকলেও সন্ধ্যার পর ভেকু আর ট্রাকের শব্দে কেঁপে ওঠে এ জনপদ। মাটি ও বালু কাটার ফলে এলাকাটি এখন বিরান ভূমিতে পরিণত হতে যাচ্ছে। গত কয়েক মাস ধরে এমন কাণ্ডে নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। হুমকির মুখে রয়েছে অসংখ্য বসতভিটা ও স্থাপনা। প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না স্থানীয়রা। এই মাটি কাটার কারণে অন্তকে আমাকে এলাকাটা ভেঙে নিয়ে যেতেছে, 15 বাড়ি ভাঙছি। বেকু দিয়ে ধান টান সহ কাইটে নিয়ে গেছে, আমি একটা ধানও ঘরে নিতে পারিনি। এই দুঃখের কথা কার কাছে কব? এলাকার লোকজন আছে আমরা বিপদে, কখন জানে বর্ষার মৌসুমে আসলে কখন জানি বাড়ি খনন করার কারণে আমাদের বাড়ি ধসে চলে যায়। স্থানীয় জনপ্রতিনিধি জানান, এ চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে শহর রক্ষাবাদ বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে। ডলার মোড় যদি এইভাবে যদি মাটি কাটা হয় তাহলে পরে কিন্তু এক সময় কিন্তু আমাদের যেটুকু আছে এটুকু কিন্তু থাকবে না আমার ডলার মোড়। এই চোর পুলিশ যেন না খেলা হয়, এদের জন্য সাজা যেভাবে তারা যেন আর জীবনে না কাটতে পারে সেই ব্যবস্থাটা আমি গ্রহণ করার জন্য অনুরোধ করব। মাটি কাটা চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। কেউ কৃষি জমি থেকে যদি মাটি কেটে নেয়, একই সাথে ইজারাবিহীন কোনো জলমহল বালুমহল থেকে যদি বালু উত্তোলন করে, সেক্ষেত্রে তাদের কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই অভিযান চলতেই থাকবে। প্রভাবশালী অসাধু চক্রের তাণ্ডব বন্ধে
প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনা করার দাবি জানিয়েছেন নদীপাড়ের মানুষেরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফরিদপুরে মধুখালীতে উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে নিরীহ 2 শ্রমিক হত্যার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন মহানগর ও জেলা শাখা। নিউ মার্কেটের বায়তুন্নুর মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি বের হয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আব্দুল আওয়াল ও অধ্যাপক মাওলানা আব্দুল ইমরান। একই দাবিতে লালমনিরহাটেও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শহরের রেলওয়ে শহীদ তোরণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। শ্রমিক অথবা কর্মচারীর ন্যূনতম মজুরি মাসে অন্তত 20,000 টাকা ঘোষণার দাবিতে রংপুরে মানববন্ধন করেছে শ্রমিক অধিকার আন্দোলন সংগঠন। সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে সড়কে আয়োজিত মানববন্ধনে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, সর্বত্র অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতকরণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ ও সদস্য সচিব সুভাষ রায় সহ অন্যান্যরা মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন। ফরিদপুরের মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য ও ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক পালিয়ে যায়। এই বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুজিবুল ইসলাম। ফরিদপুরে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নকল ঔষধ ও শিশু খাদ্য তৈরি করে বাজারজাত করে আসছিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ।